ব্যতিক্রমী টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। কারখানার পাওয়ার প্ল্যান্ট ট্রিপ করার কারণে সম্পূর্ণ কারখানা ব্ল্যাকআউট হয়ে যায়। পাওয়ার প্ল্যান্টের সমস্যা কি হয়েছিল সেই সমস্যার আলোকেই আজকে এখানে ডিটেল বলবো এবং কিভাবে আমরা সমস্যাটি সমাধান করলাম সে সম্পর্কে এখানে বলা হয়েছে। পাওয়ার প্ল্যান্টে হঠাৎ করেই প্ল্যান্ট চালু অবস্থায় এর ডিসিএস সিস্টেমের যে সার্ভার এবং অপারেটিং স্টেশন রয়েছে সবগুলো ডিসপ্লেতে মনিটরের যে ডাটাগুলো সবগুলো ডিসেবল হয়ে যায়, অর্থাৎ এখান থেকে সঠিক ডাটাগুলো দেখা যাচ্ছিল না এবং অপারেটও করা যাচ্ছিল না। সঙ্গে সঙ্গে যারা অপারেশনে ছিলেন তারা বিষয়টি অবহিত হন এবং সেটা রিকভার করার চেষ্টা করেন। এখানে যেহেতু ডিসিএস সিস্টেমের সমস্যা সেহেতু একই সাথে আমরা পরবর্তীতে যেটা জানতে পারি যে সার্ভার ইউনিটটাও কলাপস করে। সার্ভার ইউনিটের সাথে একই সাথে যে কন্ট্রোলার ইউনিটেরও পাওয়ারটা কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, যার কারণে প্ল্যান্ট কমপ্লিট শাটডাউনে চলে যায়। আর প্ল্যান্টের সেভের জন্য এটার যে ইউরিয়া প্ল্যান্ট সেটা তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়, কিন্তু টারবাইন কিছু সময় পরেই স্টিম স্বল্পতার কারণে যেহেতু বয়লার বন্ধ হয়ে গিয়েছে সেহেতু টারবাইনও বন্ধ হয়ে যায়। কারখানার ব্ল্যাকআউটের পরে কারখানায় উপস্থিত হয়ে আমরা একটা পোড়া গন্ধ পাই এবং যেহেতু কমপ্লিট শাটডাউন এবং কমপ্লিট ডিসিএস সিস্টেমটা কলাপস করেছে সেহেতু আমরা প্রথমেই সার্ভার ইউনিটটা চেক করি। আমরা সার্ভার ইউনিটেও সম্পূর্ণ ডাটাগুলো ডিসেবল অবস্থায় দেখতে পাই এবং সেই একই সাথে আমরা প্যানেল ওপেন করে প্যানেলের যে কন্ট্রোলারগুলো আছে সেই রিডান্ডেন্ট কন্ট্রোলার সেই প্যানেলটা চেক করি। প্যানেল চেক করার পর্যায়ে রিডান্ডেন্ট যে কন্ট্রোলার দুটোতেই পাওয়ার অ্যাবসেন্স পাওয়া যায়, অর্থাৎ কোনো পাওয়ার সাপ্লাই নাই। আমরা পাওয়ার সাপ্লাই ক্যাবিনেট ওপেন করে সেখানে পোড়া গন্ধ পাই এবং যেহেতু রিডান্ডেন্ট পাওয়ার সেহেতু আমরা দুটি পাওয়ার সাপ্লাই ইউনিট ছিল, দুটি পাওয়ার সাপ্লাই ইউনিটই সেখান থেকে ওপেন করি। রিডান্ডেন্ট পাওয়ার সাপ্লাই ইউনিটটি ওপেন করার পর তার যে পাওয়ার সাপ্লাই ইউনিট মেইন যে পাওয়ার সাপ্লাই দেয়া হয়েছে, অর্থাৎ পাওয়ার সাপ্লাই ইনপুট হলো 110 ভোল্ট এসি এবং আউটপুট 24 ভোল্ট ডিসি এবং আমরা পাওয়ার সাপ্লাই ইউনিট যে ইনপুট পাওয়ারটা সেটা মিটার দিয়ে চেক করি যে পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবল আছে কিনা বা এর ফিউজ বা এর প্রোটেকশন ডিভাইসে কোনো সমস্যা আছে কিনা যা সঠিক পাওয়া যায়। তার পরিপ্রেক্ষিতে আমরা পাওয়ার সাপ্লাই ইউনিট দুটি খুলি এবং এর যে উপরে কভারগুলো খুলে একটিতে সম্পূর্ণ পোড়া অবস্থায় পাই এর যে ইলেকট্রনিক্স রেজিস্টর, ক্যাপাসিটর এবং মেবি মসফেট আইসি যেগুলো সেগুলো পুড়ে গিয়েছে এবং অপরটিতে কিছু ময়লা পাওয়া যায় যেগুলো বার্নিংয়ের কারণে বা হিটের কারণে কার্বন পার্টিকেল। আমরা ভালো করে সেগুলো ক্লিন করি। ক্লিন করার পর এটা মাল্টিমিটার সাহায্যে এর যে কোনো বডি অর্থাৎ গ্রাউন্ডিং হয়েছে কিনা সার্কিটটা সেটা ভালোভাবে চেক করি, কিন্তু সেখানে কোনো গ্রাউন্ডিং পাওয়া যায়নি। আর এর মধ্যে একটি সম্পূর্ণ নষ্ট হয়েছে, সেটি আমরা দেখি যে এর স্পেয়ার্স ভিতরে পুড়ে গিয়েছে, সেজন্য সেটা আমরা কোনো কিছু করি না, কিন্তু যেটি ভালো ছিল পর্যবেক্ষণে সাধারণভাবে সেটি আমরা ক্লিন করে এর গ্রাউন্ডিং আছে কিনা বা এর ফিউজ ঠিক আছে কিনা সেগুলো আমরা চেক করি। একই সাথে এটা প্যানেলের যে জায়গা সংযোগ ছিল সেই সংযোগস্থলটা ভালো করে ক্লিন করি, এখানে যাতে কোনো ডাস্ট পার্টিকেল বা ময়লা না থাকে সেজন্য সেখানে আমরা সাধারণভাবে পরিষ্কারের পর ড্রাই এয়ার দিয়ে সেটা ভালোভাবে পরিষ্কার করি, সে জায়গাটিতে যাতে কোনো ময়লা না থাকে বা কোনো কার্বন পার্টিকেল না থাকে। ভালোভাবে ক্লিনিংয়ের পরে প্রাথমিক পর্যায়ে আমাদের যে পাওয়ার সাপ্লাই ইউনিটটি
দুটির মধ্যে একটি ভালো পাওয়া গিয়েছিল, এর যে হার্ডওয়্যারগুলো সঠিক এবং কোনো গ্রাউন্ডিং ছিল না, সেটা আমরা সেই প্যানেলে সংযোগ করি। কিন্তু সংযোগের পরে আউটপুটে কোনো পাওয়ার সাপ্লাই পাওয়া যায়নি, যার কারণে এটার আবার ভিতরে ইন্টারনাল কিছু সাউন্ড পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে আমরা সেটা খুলে ফেলি এবং এর যে পাওয়ার সাপ্লাই ইনপুটে সেখানে আমরা ফিউজটা চেক করি এবং পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবল কিনা 110 ভোল্ট এসি সেটা আমরা চেক করি। এর যে কানেক্টর আছে, কানেক্টরগুলো এটা ডাইরেক্ট কানেকশন ফিউজের পরে, তো এই কানেক্টরগুলোর অ্যাভেলেবল কিনা সেটা আমরা চেক করি। এবং এটা এই কানেক্টরের ডবল পোর্ট, অর্থাৎ নিচে এবং উপরে যেখানে কানেকশন দেওয়া আছে সেটা কন্টেন্টটি চেক করে আমরা সঠিক পাই। সব কিছু ঠিক থাকার পরে এখানে যে পাওয়ার সাপ্লাইগুলো এখানে কানেক্ট করা হয়, সেই কানেকশন পয়েন্টে স্ক্রুর মাধ্যমে লাগানো হয় সেই ভিতরে স্ক্রুগুলো, এবং এখানে কানেক্টর পিনগুলো স্ক্রু খোলার পরে এটা টান দিলেই খুলে যায়। আর লাগানোর সময় আগে লাগাতে হয়, লাগানোর পরে এর যে সাইডে স্ক্রু দিয়ে টাইট দিতে হয়। তা খোলার সময় আবার সেই স্ক্রু প্রথমে খুলতে হয়, তারপরে এটা কমপ্লিট পাওয়ার সাপ্লাই যে কার্ডটা সেটা খুলতে হয়। তো এটা সঠিক না পাওয়ায় আমাদের স্টোরে নতুন একটা পাওয়ার সাপ্লাই ইউনিট মজুদ ছিল। সেই পাওয়ার সাপ্লাই ইউনিটের মাধ্যমে আমরা এটা পরিবর্তন করি এবং একই সাথে এর যে বেসগুলো, সে বেসে কোনো সমস্যা আছে কিনা সেগুলো আমরা চেক করি। আর এখানে যে ইনপুটে কোনো গ্রাউন্ডিং আছে কিনা বা ইনপুটে কোনো শর্ট সার্কিট বা কী কারণে আমাদের যে এই কার্ডটা পুড়ে গেল সেটার সমস্যা বের করার জন্য আমরা এর যে ইনপুটের পাওয়ার সাপ্লাইগুলো, এখানে যে কানেক্টর ইউনিটগুলো আছে সেগুলো আমরা সবগুলো চেক করি এবং সেগুলো ক্লিন করে ঠিক করি। এভাবে সব কিছু ঠিক পাওয়ার পরে আমাদের যে পুরনো পাওয়ার সাপ্লাই ইউনিট যেটা সঠিকভাবে কাজ করলো না সেটা খুলে ফেলি এবং আমাদের আরেকটি প্যানেলে রিডান্ডেন্ট হিসেবে দুটি পাওয়ার সাপ্লাই ইউনিট ছিল, সেই দুটির মধ্যে একটি সেখান থেকে খুলে আমরা এই প্যানেলে সংযোগ করি। এই প্যানেলে সংযোগ করার পরে আমরা এখানে যে কন্ট্রোলারগুলো আছে বা ইনপুট আউটপুট কার্ডগুলো আছে সেই কার্ডগুলোতে আমরা পাওয়ার সাপ্লাই সঠিক পাই। এবং একই সাথে এখানে বলে রাখা ভালো যে রিডান্ডেন্ট অবস্থায় যেহেতু একটি বন্ধ হলে আরেকটি চালু হবে, এই ধরনের কন্ট্রোলার থাকার কারণে আমাদের একটা কিন্তু সিনক্রোনাইজ অবস্থায় রানিংয়ে থাকবে এবং একটা হলো ব্যাকআপে থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে কন্ট্রোলার দুটি কোনোটি একটি যে সিনক্রোনাইজ কমপ্লিট হওয়ার পর এটাকে যে রানিংয়ে যাবে এবং একটা ব্যাকআপে থাকবে সেটা হচ্ছিল না। তো এখানে আমরা একই সাথে যে পাওয়ার সাপ্লাই নতুন যেটা ছিল সেটা আমরা পরবর্তীতে ইন্টারচেঞ্জ করি। আর এখানে কন্ট্রোলার দুটি কাজ না করার কারণে আমরা আমাদের যে সার্ভার সেখানে আমরা দেখি যে অন্য কোনো সমস্যা আছে কি না। অনেক সময় কন্ট্রোলারগুলো নিজেদের মধ্যে যে ডাটাগুলো সিনক্রোনাইজেশনের জন্য ট্রান্সফার করে, যে সেগুলোর জন্য সময় প্রয়োজন হয়, এজন্য আমরা কিছুটা সময় নেই এটা সঠিকভাবে কাজ করে কি না। কিন্তু যেহেতু অনেক সময় সাধারণভাবে যেটুকু সময়ের প্রয়োজন সে সময়টুকু অতিবাহিত হওয়ার পরেও এটা নর্মাল অপারেশনে না যাওয়ার কারণে আমরা যে অন্য কোনো সমস্যা আছে কি না সেটা আমরা চেষ্টা করি বুঝতে, যে এর ভিতরে যে প্রোগ্রাম আছে প্রোগ্রামগুলো ডিলিট হয়ে গেল কি না। আমাদের ধারণা ছিল যে সম্ভবত এর মধ্যে যে ব্যাটারি ব্যাকআপ থাকে ইপ্রম, সেগুলো মনে হয় সঠিকভাবে কাজ না করা বা এটা বেশ কিছু দিন হয়ে গেল এটা পরিবর্তন না করার কারণে এর যে ডাটাগুলো ডিলিট হয়ে যেতে পারে। তো তার কারণে আমরা অন্যভাবে বিকল্পভাবে এই সফটওয়্যার ডাউনলোডের মাধ্যমে এটা করা যায় কিনা সেটা আমরা ধারণা করি। এই কারণেই আমাদের যে সার্ভার ছিল সেই সার্ভার
সেখান থেকে আমরা সফটওয়্যার ডাউনলোডের মাধ্যমে কিভাবে করা যায় এটা কন্ট্রোলারে প্রোগ্রামটা সেটা আমরা দেখি। এবং এখানে আমরা সার্ভারে দেখতে পাই যে এখানে যে কন্ট্রোলার বা আইও কার্ড যেগুলো দেখাচ্ছে যে সেগুলো আমার সার্ভারেও অ্যাক্টিভেটেড না। অর্থাৎ এখানে যদি কার্ডগুলো বা সবগুলো অ্যাক্টিভেট হয় তাহলে আমার সার্ভারেও অ্যাক্টিভেট হওয়ার কথা। আর এখানে অ্যানালগ ইনপুট বা ডিজিটাল ইনপুট আউটপুট কার্ডগুলো সেগুলো অ্যাক্টিভেট হবে না, কারণ আমার কন্ট্রোলার যদি সঠিকভাবে কাজ না করে কন্ট্রোলার থেকেই সিগন্যাল কিন্তু অ্যানালগ ইনপুট বা অ্যানালগ আউটপুট কার্ডগুলোর সাথে সংযোগ হবে। তো সেগুলো যদি সংযোগ না হয় তাহলে আমার অপারেটিং স্টেশন থেকে সার্ভারে যে ডাটাগুলো যাবে, সার্ভার থেকে আমার এখানে যে কন্ট্রোলারে আসবে, কন্ট্রোলার হয়ে আমার আউটপুটে ডাটা যাবে। আবার আমার ইনপুট যে ফিল্ড ডিভাইসগুলো আছে, ফিল্ড ডিভাইস থেকে ডাটা বা সিগন্যাল এসে কন্ট্রোলারে আসবে, কন্ট্রোলার থেকে আউটপুট যাবে, সেই আউটপুটটা আবার আমার সার্ভার থেকে গিয়ে সেখানে শো করবে। তো এখানে যে ডাটাটা যে কন্ট্রোলার থেকে আমার সার্ভার বা ফিল্ডে বা ফিল্ড থেকে এখানে এই কাজটা হচ্ছিল না, যার কারণে আমার সম্পূর্ণ সার্ভার অপারেটিং স্টেশন মনিটরগুলোতে সব ডাটাগুলো ডিসেবল হয়েছিল। ডিসেবল হয়ে থাকার কারণে আমার এখান থেকে কাজ করা সম্ভব হচ্ছিল না। এরই মধ্যে আমরা যে আমাদের কন্ট্রোলার সেটা রিস্টার্টও দেই যে এখানে কোনো সমস্যা আছে কিনা ওভারশিওর হওয়ার জন্য। আমরা রিস্টার্ট দেওয়ার পরেও টাইম একটা দেখি যে এটা ঠিক হয় কিনা, কিন্তু দেখি যে এটার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এটা তার নর্মাল অপারেশনে যাচ্ছে না। এখানে যে রেড অ্যালার্ম এসে আছে এবং এটা ফ্লিকারিং হচ্ছে। এই ফ্লিকারিংটা যদি নর্মাল অপারেশন হয় ফ্লিকারিংটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ এই যে সিগন্যালটা এলইডি সিগন্যালটা এটা স্টেডি থাকে। আবার আমরা যে ল্যান কানেকশন, এই ল্যান কানেকশনটা এখান থেকে ডিসকানেক্ট করেও আবার এটাতে কোনো সমস্যা আছে কিনা সেটাও আমরা আবার সংযোগ করে চেক করে দেখি, অর্থাৎ কোনো কানেকশন বা কেবল কানেকশন হার্ডওয়্যার সমস্যার কারণে হয়ে থাকে কিনা সেটা আমরা আগে কনফার্ম হয়ে নিই। তো হার্ডওয়্যার সমস্যাগুলো না পাওয়ার কারণে আমরা স্বাভাবিকভাবেই এর সফটওয়্যার প্রবলেম আছে কিনা সেটা দেখি এবং সেখান থেকে আমরা এখানে যে সিকোয়েন্সিয়ালি এই যে প্রোগ্রামগুলো সেগুলো ডাউনলোড করে দেই, অর্থাৎ সার্ভার থেকে কন্ট্রোলারে দেওয়ার পর আমরা কন্ট্রোলারে চেক করি যে এর কোনো পরিবর্তন হয়েছে কিনা, অর্থাৎ এটা নর্মাল অপারেশনে গিয়েছে কিনা। তখন আমরা দেখতে পাই যে কন্ট্রোলারগুলো নর্মাল অপারেশনে গিয়েছে, কিন্তু কন্ট্রোলারগুলো সবগুলো নর্মাল অপারেশনে কন্ট্রোলার দুইটি, অর্থাৎ রিডান্ডেন্ট যে কন্ট্রোলার এবং সিনক্রোনাইজ এবং ব্যাকআপ যে দুটি ছিল রিডান্ডেন্ট, সেই দুটি অ্যাক্টিভেট হয়েছে, কিন্তু এর অ্যানালগ ইনপুট আউটপুট কার্ড এবং আমার মনিটরের যে ডিসপ্লেগুলো সেই ডাটাগুলো অ্যাক্টিভেট তখনও হয়নি। তো আমার কিন্তু এ কারণে যে আমাদের বিকল্পভাবে এই সার্ভার থেকে এই যে অ্যানালগ ইনপুট আউটপুটের জন্য যে ডাটাগুলো সেগুলোও কিন্তু সিলেক্ট করে ডাউনলোড দিতে হয়েছে। আমরা প্রথমে এই ডাউনলোডটা নির্দিষ্ট 2টার বা 3টার ডাটার যে ছিল সেটা সিলেক্ট করে আমরা এখানে ডাউনলোড দিই। ডাউনলোড দেওয়ার পর সেই 2টা বা 3টা যেটা ডাউনলোড দেওয়া হয়েছিল সেটা আমরা দেখি যে ডাটাগুলো এসছে কিনা, এবং আমরা মনিটর থেকে দেখতে পাই যে হ্যাঁ সেই ডাটাগুলো অ্যানাবল হয়েছে এবং ডাটাগুলো অ্যাক্টিভেট হয়েছে, যেটা দেখা যাচ্ছে। এর প্রেক্ষিতে আমাদের যে সম্পূর্ণ যে ইনপুট আউটপুটের যে কার্ডগুলো ছিল সবগুলো আমরা সিলেক্ট করে একই সাথে আমরা ডাউনলোড দিই। ডাউনলোড দেওয়ার পর এটা ডাউনলোডে কিছুটা সময় নেয় এটার, আর আমাদের স্বাভাবিকভাবে যে প্রথমে যে কন্ট্রোলারের সফটওয়্যার ডাউনলোড দিয়েছিলাম সেটাতেও প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়েছিল, আর এখানেও ডাউনলোড দেওয়ার পরে কিছু সময় পরে আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়। এটাতেও বেশ কিছু সময় নিয়েছে। কমপ্লিট হওয়ার পর আমরা রিফ্রেশ দেওয়ার পরে আমরা ডাটাগুলো দেখতে পাই এবং এর মধ্যে কিছু অ্যালার্ম শো করে এবং কিছু নিশ্চিত হওয়ার জন্য তথ্য চাই, সেগুলো আমরা ওকে দেওয়ার পর সবগুলো আমাদের যে সমস্যা ছিল সমস্যাটা দূরীভূত হয় এবং ডাটাগুলো সব অ্যানাবল হয়। এভাবে আমরা এটা সমাধান করতে সম্ভব হয়। তো সকলকে
আবারও শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।